শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে বাংলা ভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। টি-20তে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ। লো স্কোরিং ম্যাচে 7 উইকেটের জয় টাইগারদের। ওমরা পালনে সিনোফার্মের টিকা নিয়ে অবসান হলো জটিলতার, জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। করোনা ভাইরাসের সংক্রমণ 10% নিচে নামলে খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান, চূড়ান্ত সিদ্ধান্ত আগামী রোববার। মাদক মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরিমণি 27 দিন পর জামিনে মুক্ত। পরিমণির ক্ষেত্রে রিমান্ডের অপব্যবহার হয়েছে, মন্তব্য উচ্চ আদালতের। বিএনপির 43তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের শীর্ষ নেতারা। আফগানিস্তানে জাতীয় ঐক্য গড়তে চেষ্টা অব্যাহত থাকবে বলে জানালেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। আসন্ন টি-20 বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেন টাইগারদের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। কলম্বিয়ায় করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্ত, নাম দেওয়া হলো মিউ। দেশে মহামারী করোনা ভাইরাসে আরও কমেছে মৃত্যু ও শনাক্ত, 2 মাসেরও বেশি সময় পর মৃত্যুর সংখ্যা নামল 80-এর নিচে। সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরও 8 জনের মৃত্যু, ভাইরাসের শনাক্ত 89 জনের শরীরে। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম.এ. ওসমানীর 103তম জন্মবার্ষিকী পালিত। সিলেটে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিক প্রথম সভা অনুষ্ঠিত। বন্যা কবলিত 3 থানার প্রায় 1000 দরিদ্র পরিবারের মাঝে খাদ্য বিতরণ করল লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন। দেখছিলেন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগের 10 দেখায় একবারও জিততে পারেনি বাংলাদেশ। এই প্রথম নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20তে জিতল টাইগাররা। ব্যবধানটাও থাকলো বেশ বড়। 5 ম্যাচ সিরিজের প্রথমটিতে 7 উইকেটের বড় জয় পেয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের দল। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ফিল্ডিং করতে নেমে বাজিমাত স্বাগতিক বোলারদের। সাকিব আল হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমানদের বোলিং তোপে লজ্জায় পড়তে হলো নিউজিল্যান্ড দলকে। নিজেদের ক্রিকেট ইতিহাসে টি-20 ফরম্যাটে কিউদের সর্বনিম্ন সংগ্রহ ছিল 60 রান। আজ সেই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটল। সমান 60 রানে গুটিয়ে যায় সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশ দলেরও, তবে জয় পেতে ব্যাক পেতে হয়নি স্বাগতিকদের। 3 উইকেট হারিয়ে 30 বল বাকি রেখেই জিতে যায় বাংলাদেশ। এতে ইতিহাস রচনা হলো মিরপুরে। এই ফরম্যাটে এর আগে নিউজিল্যান্ডের সঙ্গে 10টি ম্যাচ খেললেও জয়ের স্বাদ পায়নি লাল সবুজের প্রতিনিধিরা। আজ সেই আক্ষেপ ঘুচল। ইতিহাস রচনার দিনে সাকিবের ব্যাট থেকে আসা সর্বোচ্চ 25 রান, মুস্তাফিজ নেন 3 উইকেট। লক্ষ্য তারায় নেমে অস্ট্রেলিয়া সিরিজের মতো ব্যর্থ বাংলাদেশের ওপেনিং জুটি। লিটন দাস ফিরেও সুবিধা করতে পারেননি। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই দলীয় 1 রানের মাথায় নিজেও 1 রান করে ফেরেন নাইম শেখ। একই পথ হাঁটেন লিটনও, তার ব্যাট থেকেও আসে 1 রান। ইনিংসের শুরুতেই যখন 2 উইকেট হারিয়ে ধুঁকছে স্বাগতিক শিবির, তখন দলের ত্রাতা হয়ে আসেন সাকিব। মন্থর উইকেটেও বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেন। তৃতীয় উইকেটে মুশফিকের সঙ্গে সাকিবের 36 রানের জুটি জয়ের ভিত গড়ে দেয়। তবে দলীয় 10 ওভার শেষে 3 উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় 37 রান। তার আগেই ফিরে গেছেন সাকিব। অভিষিক্ত রাচিন রবীন্দ্রের বলে টম লাথামের হাতে ক্যাচ দেন তিনি। এতে শেষ হয় তার 33 বলে 25 রানের লড়াকু ইনিংস। সাকিব উইকেট হলেও মাহমুদুল্লাহকে নিয়ে দলের জয়ের বাকি আনুষ্ঠানিকতা সারেন মুশফিক। চতুর্থ উইকেটে দুজনের অবিচ্ছেদ্য জুটি থেকে আসে 25 রান। এতে 30 বল ও 7 উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ দল। মুশফিক 26 বলে 16 ও মাহমুদুল্লাহ রিয়াদ 22 বলে 14 রানে অপরাজিত থাকেন। এর আগে টস ভাগ্য কথা বলে নিউজিল্যান্ডের হয়ে।
আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তারা। শেখ মেহেদী হাসান অফ স্পিনে শুরুতেই সাফল্য এনে দেন। ইনিংসের প্রথম ওভারেই ফেরান অভিষিক্ত রাচিন রবীন্দ্রকে। গুড লেংথের বলে কোনো রান করেই দিয়েছেন ফিরতি ক্যাচ। মেহেদীর দেখানো পথে হেঁটেছেন বাংলাদেশের দুই বাঁহাতি স্পিনার সাকিব ও নাসুম। রবীন্দ্রকে অনুসরণ করেছে নিউজিল্যান্ডের টপ অর্ডার। তাতেই স্পিন বিষে পুড়ে ছারখার কিউডা। স্পিনারদের করা প্রথম 5 ওভারে 10 রান তুলতেই তারা হারিয়ে বসে 4 উইকেট। দলীয় 7 রানে উইল ইয়াং 5 রানের ব্যাট করার সময় সাকিবের বেশ বাইরের নিচু হওয়া বল টেনে আনেন স্টাম্পে। নাসুমের করা ইনিংসে চতুর্থ ওভারে 1 রানের ব্যবধানে ফেরেন কলিন ডি গ্র্যান্ডহোম ও টম ব্যাল্যান্ড। ষষ্ঠ ওভারে আক্রান্তে আসা মুস্তাফিজুর রহমান 8 রান খরচ করলে পাওয়ার প্লেতে 4 উইকেট হারিয়ে কিউদের সংগ্রহ 18 রান। 9 রানে 4 উইকেট হারানোর পর অধিনায়ক টম লাথাম ও হেনরি নিকোলস যোগ করেন 34 রান। তবে সাইফুদ্দিনের শর্ট বলে পুল খেলতে গিয়ে লাথাম ফাইন লেগে ক্যাচ দেন নাসুমকে। 25 বলে 18 রান করে আউট হন তিনি। সাকিবের করা পরের ওভারেই অভিষিক্ত কোল ম্যাককনক ফেরেন শূন্য হাতে। ফলে নিউজিল্যান্ডের দুই অভিষিক্তই রানের খাতা খুলতে পারেননি। ক্রিজে থিতু হয়ে 18 রানে ফিরেছেন হেনরি নিকোলসও। 49 রানে 7 উইকেট হারায় সফরকারীদের। এরপর নিজের দ্বিতীয় স্পেল করতে এসে সফরকারীদের শেষ 3 উইকেটে নিজের পকেটে ঢুকান মুস্তাফিজ। তাতে 60 রানেই থামাতে হয় টম লাথামদের। 13 রান খরচায় সর্বোচ্চ 3 উইকেট মুস্তাফিজুরের। 4 ওভারে 10 রান খরচায় সাকিবের শিকার 2টি। সাইফুদ্দিন ও নাসুমও তুলে নেন সমান সংখ্যক উইকেট। ওমরা পালনে আগ্রহী ব্যক্তিদের করোনা প্রতিরোধে সিনোফার্মের টিকা নিয়ে সৃষ্ট জটিলতার অবসান ঘটেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুবুল আলী। বুধবার দুপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। ওমরা পালনে আগ্রহী ব্যক্তিদের বুস্টার ডোজের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষ সিনোফার্ম অ্যাকসেপ্ট করেছে। যখন সিনোফার্ম অনুমোদন দেয়নি তখন ছিল বুস্টার ডোজের কথা, কিন্তু যে মুহূর্তে সিনোফার্ম অনুমোদন দিয়েছে তখনই বুস্টার ডোজের প্রশ্ন আসে না। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিংয়ের আওতায় অনলাইন রিজার্ভেশন সিস্টেম ও হোটেল ম্যানেজমেন্টে সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওমরা বিষয়ে টিকা নিয়ে জটিলতার সর্বশেষ আপডেট জানতে চাইলে মাহবুব আলী বলেন, এ বিষয়ে হজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমাদের একটি ওয়েবিনার ছিল, সেখানে আমি অংশ নিয়েছিলাম। ওই ওয়েবিনারে প্রশ্নটা এসেছিল, সৌদি কর্তৃপক্ষ সিনোফার্মকে অনুমোদন দেয়নি। আমাদের দেশের অনেক লোক সিনোফার্মের টিকা নিয়েছেন। পরবর্তীকালে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থা হজ মিশনে যারা আছেন তাদের যোগাযোগের মাধ্যমে সৌদি কর্তৃপক্ষ সিনোফার্মকে অ্যাকসেপ্ট করেছে। করোনা ভাইরাসের সংক্রমণ 10% নিচে নামলে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানের দ্বার খুলে দেওয়া হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী 5 সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। কবে থেকে স্কুল কলেজ খুলে দেওয়ার হবে বৈঠকে সে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন জানান, শিক্ষা প্রতিষ্ঠান কবে থেকে খোলা হবে তা আগামী 5 সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। স্কুল কলেজ খোলার পর করণীয় কি হবে সেসব বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা অনেক পিছিয়ে গেছে। সে ক্ষতি কিভাবে পুষিয়ে নেওয়া যায় সে সংক্রান্ত আমরা কিছু পরিকল্পনা তৈরি করেছি। বৈঠকে আমরা তা উপস্থাপন করব। এসব পরিকল্পনা নিয়ে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। এরপর সব সিদ্ধান্ত গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে। শিক্ষামন্ত্রী দীপুমণি এ বৈঠকে সভাপতিত্ব করবেন বলেও জানান তিনি।
জানা গেছে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও খোলার পর দীর্ঘদিনের ক্ষতি কাটিয়ে উঠতে পরিকল্পনা চূড়ান্তকরণ, স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ ও অনুসরণ পদ্ধতি প্রণয়ন, এসএসসি ও এইচএসসি ও সমমান পরীক্ষা দ্রুত সম্পন্ন করা সহ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বৈঠকে। এ বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতীয় পর্যায়ের টেকনিক্যাল কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। মাদক মামলায় গ্রেফতার হওয়ার ২৭ দিন পর চিত্রনায়িকা পরীমণি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার সকাল ৯টা ৩৬ তাকে বহনকারী একটি গাড়ি কারাগার থেকে বের হয়ে যায়। কারাগার থেকে মুক্তির সময় পরীমণি সাদা পোশাকে ছিলেন। এ সময় তাকে বেশ উচ্ছল ও হাসি খুশি দেখা যায়। তিনি গাড়ি থেকে বের হয়ে উপস্থিত লোকজনের সঙ্গে সেলফি তুলেন। এর আগে সকাল ৮:৩০টায় পরীমণির খালু জসিম উদ্দিন সহ কয়েকজন নিকটাত্মীয় এবং তার আইনজীবী অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভি করা ফটকে যান। এ সময় তার আইনজীবী বলেন, কাশিমপুর কারাগারে জামিনের কাগজপত্র না আসায় গতকাল তাকে মুক্তি দেয়নি কারা কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক KM ইমরুল কায়েস শুনানি শেষে ৫০,০০০ টাকা মুচলেকায় পরীমণির জামিন আদেশ দেন। ৩ কারণ বিবেচনায় পরীমণিকে জামিন দেওয়া হয়েছে, যেহেতু পরীমণি একজন চিত্রনায়িকা এবং একজন নারী। তাছাড়া সরকারি অনুমোদনপ্রাপ্ত প্রীতিলতা নামক একটি চলচ্চিত্রে তার অভিনয়ের শিডিউল চলছে। এসব বিষয় বিবেচনায় তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিনের আদেশ দেন আদালত। গত ৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব। এ সময় পরীমণির বাসায় বিভিন্ন ধরনের মাদক পাওয়া গেছে বলে জানায় র্যাব। ৫ আগস্ট র্যাব ১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। এরপর ৩ দফায় মোটে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয় পরীমণিকে। প্রথম দফায় ৫ আগস্ট ৪ দিন, দ্বিতীয় দফায় ১০ আগস্ট ২ দিন এবং তৃতীয় দফায় ১৯ আগস্ট ১ দিনের রিমান্ড মঞ্জুর হয় তার। ১৩ আগস্ট থেকে ১৯ আগস্ট এবং ২১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত পরীমণি গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে ছিলেন। এদিকে চিত্রনায়িকা পরীমণির ক্ষেত্রে রিমান্ডের অপব্যবহার হয়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, পরীমণির মামলায় তৃতীয় দফা রিমান্ডের প্রয়োজন ছিল না। মামলার তদন্ত কর্মকর্তা আবেদন করলেন আর বিচারক রিমান্ড মঞ্জুর করলেন। এটা তো সভ্য সমাজে হতে পারে না। বুধবার বিচারপতি মুস্তাফা জামান ইসলাম ও বিচারপতি KM জাহির সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। পরীমণির জামিন আবেদন নিয়ে নিম্ন আদালতের আদেশ বাতিল সংক্রান্ত রুল শুনানিতে আদালত এসব কথা বলেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, পরীমণির তো জামিন হয়েছে, তাই রুল এখন অকার্যকর হয়ে গেছে। তখন আদালত বলেন, জামিন হওয়ার রুলের একটি অংশ নিষ্পত্তি হয়ে গেছে, আরেকটি অংশ রয়েছে। এছাড়া পরীমণিকে বারবার রিমান্ডের বৈধতা নিয়ে আরেকটি আবেদন রয়েছে। সে বিষয়ে আমরা আদেশ দেব। রিমান্ডের বিষয়ে একটি গাইডলাইন আছে, কিন্তু তারা সেটা অনুসরণ করেনি। আমরা এ বিষয়ে একটি নির্দেশনা দিতে পারি। আদালত বলেন, কিসের ভিত্তিতে রিমান্ড দিল সংশ্লিষ্ট কোর্টের রেকর্ড কল করতে পারি, ব্যাখ্যা চাইতে পারি। ফৌজদারির কার্যবিধির ৪৯৮ ধারার আবেদনগুলো কতদিনের মধ্যে শুনবেন সে বিষয়ে একটি গাইডলাইন দেওয়া হবে বলে মন্তব্য করেন আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহিয়া দুলাল, সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। পরীমণির পক্ষে ছিলেন অ্যাডভোকেট মুজিবুর রহমান। রিমান্ডের বৈধতা নিয়ে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জেড আইন খান পান্না ও সৈয়দা নাসরিন। মঙ্গলবার জামিন পান চিত্রনায়িকা পরীমণি। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক KM ইমরুল কায়েস শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এরপর বুধবার পরীমণি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান। সকাল ৯টা ৩৬ তাকে বহনকারী একটি গাড়ি কারাগার থেকে বের হয়ে যায়।
৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি। স্বাস্থ্যবিধি মেনে বুধবার সকাল ১১টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। তারা প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও কয়েকজন নেতা নিয়ে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। সংসদ অধিবেশন উপলক্ষে সকাল থেকে চন্দ্রিমা উদ্যানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। সাধারণ প্রবেশাধিকারে বিধিনিষেধ আরোপ করা হয়। ফলে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর শ্রদ্ধা নিবেদনে নেতাকর্মীদের প্রবেশ করতে দেয়নি পুলিশ। সকাল ১০টা ৪০ চন্দ্রিমা উদ্যানের প্রবেশপথে দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ ১০-১২ জন পায়ে হেঁটে জিয়াউর রহমানের সমাধিস্থলে আসেন। আগে দলের স্থায়ী কমিটির সদস্যদের গাড়ি নিয়ে প্রবেশ করতে দিলেও এবার পুলিশ তা দেয়নি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, আজকে নেতাকর্মী নিয়ে আসতে দেওয়া হয়নি। পুলিশ আগেই জানিয়ে দিয়েছে আজকে ৩০ জনের বেশি আসা যাবে না। এটা নাকি এখন তাদের কন্ট্রোলের মধ্যে নেই, আরও বড় নিরাপত্তার আন্ডারে চলে গেছে। এভাবে তারা বাধার সৃষ্টি করেছে, আমাদেরকে বাধার সৃষ্টি করেছে, বলেছেন মির্জা ফখরুল। তবে তেজগাঁও জোনের এডিসি রুবায়েত জামান সাংবাদিকদের বলেন, এখানে বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। প্রত্যেক বাধাহীনভাবে প্রবেশ করেছেন এবং শ্রদ্ধা নিবেদন করে চলে গেছেন। সুন্দরভাবে তারা তাদের কর্মসূচিটি সম্পন্ন করেছেন। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানে জাতীয় ঐক্য গড়তে তারা বিন্দুমাত্র চেষ্টা বাকি রাখবেন না। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। আল জাজিরা এই খবর জানিয়েছে। সংবাদ সম্মেলনে তালেবানের এই মুখপাত্র বলেন, আমি আপনাদের মাঝে এই অঙ্গীকার করছি যে সামাজিক সম্প্রীতি এবং জাতীয় ঐক্য গড়তে বিন্দুমাত্র চেষ্টার বাকি রাখব না। জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমরা রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি, এখন আমাদের অর্থনীতি এবং অর্থনৈতিক স্বাধীনতা পুনরুদ্ধার করা খুব গুরুত্বপূর্ণ। এর আগে মঙ্গলবার সকালে কাবুল বিমানবন্দরে উপস্থিতি হয়ে তালেবানের এই নেতা আফগান জনগণের সাথে সদয় আচরণ করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের প্রতি আচরণের প্রশ্নে আমি আপনাদের সতর্ক হতে বলবো। এই দেশ বহু দুঃখ কষ্ট ভোগ করেছে, আপনাদের ভালোবাসা ও সহমর্মিতা তাদের প্রাপ্য, তাই তাদের সাথে কোমল আচরণ করুন। আমরা তাদের সেবক। দীর্ঘ ২০ বছরের যুদ্ধ শেষ করে সোমবার মধ্যরাতে শেষ মার্কিন বিমান আফগানিস্তান ত্যাগ করে। এই বিমান আফগানিস্তানের মাটি ত্যাগ করার পরপরই তালেবানের আনন্দ উল্লাস উদযাপন শুরু করে। তাদের ফাঁকা গুলির শব্দে মুখরিত হয়ে ওঠে কাবুলের আকাশ। সকালে সেখানে হাজির হন তালেবানের রাজনৈতিক নেতারা। তারা সেখানে মোতায়েন করা তালেবান বাহিনীর প্রতি বক্তব্য রাখেন। বিমানবন্দরের টার্মেকে দাঁড়িয়ে তালেবানের বিজয় ঘোষণা করেন জাবিউল্লাহ মুজাহিদ। সিনিয়র এই তালেবান নেতা বলেন, এটা শুধু তালেবানের বিজয় না, এটা আফগান জনগণের বিজয়। ভবিষ্যতে কেউ আফগানিস্তান দখল করার চিন্তা করলে তারাও এই হাল হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে আগ্রহী নন তামিম ইকবাল খান। দীর্ঘদিন টি-20 ক্রিকেট থেকে দূরে থাকার কারণেই নিজেকে বিশ্বকাপ থেকে সরিয়ে নিয়েছেন অভিজ্ঞ এই ওপেনার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তামিম। তামিম জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সাথে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অভিজ্ঞ এই ওপেনার মনে করেছেন, তার অনুপস্থিতিতে এই সময় যারা খেলেছেন বিশ্বকাপেও তাদেরই খেলা উচিত। তিনি বলেন, একটা ঘোষণা ছিল, আমি কিছুক্ষণ আগে বোর্ড সভাপতি পাপন ভাই ও প্রধান নির্বাচক নান্নু ভাইকে ফোন করেছিলাম। ওনাদের সাথে কিছু জিনিস শেয়ার করেছি, যেটা শেয়ার করতে চাই আপনাদের সাথেও। আমি ওনাদের বলেছি যে আমার বিশ্বকাপ খেলা উচিত না, আমি বিশ্বকাপ খেলতে চাই না। তামিম তাঁর সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বলেন, এটার ২-৩টা কারণ রয়েছে। প্রথম কারণ হলো, আমি এই ফরম্যাটটা খেলছি না অনেক দিন ধরে। দ্বিতীয় কারণ চোট।
তবে চোট বড় সমস্যা না, আশা করি বিশ্বকাপের আগেই ঠিক হয়ে যাবে। কিন্তু প্রধান কারণটা হলো আমি শেষ 15-16টা টি-20 খেলিনি। আমার জায়গাতে যারা খেলেছে আমি মনে করি কোনোভাবেই উচিত হবে না তাদের জায়গাতে খেলা। হঠাৎ করে এসে ওদের জায়গা নেওয়াটা উচিত না, তাই বিশ্বকাপটা আমার খেলা হচ্ছে না। আমি আরও একটা বিষয় পরিষ্কার করে দেই, আমি কিন্তু টি-20 থেকে অবসর নিচ্ছি না। এই সিরিজ ও বিশ্বকাপের জন্য শুভকামনা রইল এটাই। তামিম দেশের হয়ে সর্বশেষে টি-20 ম্যাচ খেলেছেন গত বছরের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর করোনার কারণে কিছুদিন বাংলাদেশ ক্রিকেটের বাইরে থাকলেও করোনা পরবর্তী নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ খেললেও পারিবারিক কারণে তামিম খেলেননি টি-20 সিরিজ। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় করোনা ভাইরাসের একটি নতুন পরিবর্তিত ধরন শনাক্ত হয়েছে। গ্রিক বর্ণমালার ক্রম অনুযায়ী এই ধরনটির নাম দেওয়া হয়েছে মিউ। বর্তমানে করোনার এই ধরনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যবেক্ষণের তালিকায় রয়েছে বলে মঙ্গলবার সাপ্তাহিক প্যান্ডেমিক বুলেটিনে জানিয়েছে ডব্লিউএইচও। চলতি বছর জানুয়ারিতে প্রথম মিউ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে উল্লেখ করে বুলেটিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, প্রাথমিক গবেষণায় আমাদের মনে হচ্ছে টিকা নেওয়ার পর মানবদেহে যে সুরক্ষা তৈরি হয় তাকে ফাঁকি দিতে সক্ষম এই ধরনটি। তবে এর সংক্রমণ ক্ষমতা ঠিক কতখানি এবং করোনার অন্যান্য ধরনসমূহের তুলনায় এটি কী পরিমাণ প্রাণঘাতী তা জানার জন্য আরও বিস্তারিত গবেষণা হওয়ার প্রয়োজন। গত 1.5 বছরেরও বেশি সময় ধরে অসংখ্যবার মানুষ ও অন্যান্য প্রাণীদের দেহে সংক্রমিত হতে হতে বেশ কয়েক দফা পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে সার্স-CoV-2 ভাইরাস বা নভেল করোনা ভাইরাস। ফলে বিশ্বে আবির্ভাব ঘটেছে এর অনেকগুলো বিবর্তিত ধরনের। সাধারণ মানুষের সুবিধার্থে পরিবর্তিত এই ধরনসমূহের মধ্যে প্রধান ও প্রতিনিধিত্বশীল ধরনগুলোর বৈজ্ঞানিক নামের পাশাপাশি গ্রিক বর্ণমালা অনুসারে সেগুলোর নামকরণ করেছে ডব্লিউএইচও। এর আগে এরকম 6টি ধরনকে করোনা ভাইরাসের প্রধান ও প্রতিনিধিত্বশীল ধরন হিসেবে অন্তর্ভুক্ত করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এগুলো হলো আলফা, বিটা, গ্যামা, ডেল্টা, কাপ্পা ও ল্যাম্বাডা। এবার এই তালিকায় সপ্তম হিসেবে যুক্ত হলো মিউ। বর্তমানে ডব্লিউএইচও এর উদ্বেগজনক ধরনের তালিকায় রয়েছে আলফা ও ডেল্টা সহ ভাইরাসের 4টি পরিবর্তিত ধরন। বিশ্বের 193টি দেশে আলফায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, আর ডেল্টায় আক্রান্ত রোগী পাওয়া গেছে 170টি দেশে। অন্যদিকে মিউ সহ আরও 5টি পরিবর্তিত ধরনকে পর্যবেক্ষণ তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাপ্তাহিক বুলেটিনে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, কলম্বিয়া, দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশ এবং ইউরোপে ইতোমধ্যে এই ধরনটিতে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়া কলম্বিয়ায় বর্তমানে সক্রিয় করোনা রোগীদের 39% মিউয়ে আক্রান্ত। মহামারী করোনা ভাইরাসে মৃত্যু ও শনাক্ত আরও কমেছে। গেল 24 ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন 79 জন। 2 মাসেরও বেশি সময় পর মৃত্যুর সংখ্যা 80-র নিচে নামল, আর নতুন করে শনাক্ত হয়েছে 3062 জন। শনাক্তের হার কমে দাঁড়িয়েছে 10.11%। বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 26,274 জনে, আর শনাক্তের মোট সংখ্যা 15,03,680 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় 30,294টি নমুনা পরীক্ষা করা হয়। উল্লেখিত সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন 5,999 জন। করোনা থেকে মোট সুস্থ হয়েছেন 14,31,984 জন। গত 24 ঘন্টায় মারা যাওয়া 79 জনের মধ্যে পুরুষ 43 জন ও নারী 36 জন। দেশে করোনায় এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন 17,030 জন ও নারী 9,244 জন। 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে বয়স বিবেচনায় 91 থেকে 100 বছরের মধ্যে রয়েছেন 1 জন, 81 থেকে 90 বছরের মধ্যে 11 জন, 71 থেকে 80 বছরের মধ্যে 14 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 22 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 15 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 8 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 5 জন এবং 21 থেকে 30 বছরের মধ্যে 3 জন। এর মধ্যে ঢাকা বিভাগের আছেন 28 জন, চট্টগ্রাম বিভাগের 23 জন, রাজশাহী ও সিলেট বিভাগের 8 জন করে, খুলনা বিভাগের 4 জন, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের 3 জন করে এবং রংপুর বিভাগের রয়েছেন 2 জন।
2020 সালের 8ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর 10 দিন পর 18ই মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল, তখন শনাক্তের হারও 5%-এর নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। জুলাই মাস জুড়ে পরিস্থিতি বেশি মারাত্মক পর্যায়ে থাকলেও গত কয়েকদিন ধরে পর্যায়ক্রমে কমছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। সিলেট বিভাগে আবারও করোনায় আক্রান্ত হয়ে বুধবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় 8 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে 89 জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা। এ নিয়ে টানা 2 দিন 100-র নিচে থাকলো করোনা রোগী শনাক্তের সংখ্যা। এতে জনমনে কিছু স্বস্তি বিরাজ করছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর হিমাংশু লাল রায় স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত এই 24 ঘন্টায় বিভাগে মারা যাওয়া 8 জনের মধ্যে 6 জন সিলেট জেলার বাসিন্দা। আর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও 2 জন মারা গেছেন। এই 8 জন নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন মোট 1075 জন। এর মধ্যে সিলেট জেলায় 786 জন, সুনামগঞ্জে 72 জন, হবিগঞ্জে 46 জন এবং মৌলভীবাজার জেলায় 72 জন মারা গেছেন। এছাড়াও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন 99 জন। স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত 24 ঘন্টায় সিলেট বিভাগে 872টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 89 জনের শরীরে ধরা পড়ে করোনা ভাইরাস। এই 89 জনের মধ্যে 50 জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের 5 জন, হবিগঞ্জের 2 জন এবং মৌলভীবাজার জেলার 18 জন। এছাড়াও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও 14 জনের শরীরে ধরা পড়ে মহামারী করোনা। এ 89 জনকে নিয়ে বিভাগে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 52,983 জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় 28,103 জন, সুনামগঞ্জে 6,090 জন, হবিগঞ্জে 6,457 জন ও মৌলভীবাজারে 7,763 জন রয়েছেন। এছাড়াও এ পর্যন্ত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 4,570 জনের শরীরে ধরা পড়ে করোনা। সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে এ মুহূর্তে ভর্তি আছেন 296 জন করোনা রোগী। এর মধ্যে সিলেটে 226, সুনামগঞ্জে 33, হবিগঞ্জে 16 ও মৌলভীবাজারে 21 জন। জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এমএজি ওসমানীর 103তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার বাদ-আসর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে ওসমানীর কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম খানের পক্ষে কেন্দ্রীয় সহসভাপতি ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তাহমিনুল ইসলাম খানের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। এছাড়াও বুধবার বাদ জোহর পার্টির কেন্দ্রীয় কার্যালয় জনতা ভবনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিকেল 4টায় পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী হিরোর নেতৃত্বে ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ভূঁইয়ার পরিচালনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে জেলা কমিটির সভাপতি মরহুম আব্দুল মতিন ও করোনাকালীন সময়ে শাহাদাত বরণকারীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও করোনায় আক্রান্ত দেশবাসী এবং অসুস্থ জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল ইসলাম খান, জেলা কমিটির সাধারণ সম্পাদক ও বিভাগীয় সমন্বয়কারী আকলিস আহমদ চৌধুরীর সুস্থতা কামনা করা হয়। এদিকে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাজী গুলাম মুর্তজা, সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তাহমিনুল ইসলাম খান, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক বিভাগীয় সমন্বয়কারী আকলিস আহমদ চৌধুরী, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল।
নবগঠিত সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিক প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। সিলেটের জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ। প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট বিভাগের দলনেতা ডক্টর শরীফুল ইসলাম দুলু, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহসভাপতি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, যুগ্ম সম্পাদক জাকারিয়া আলম মামুন, সহ সাধারণ সম্পাদক ফরহাদ উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক বাবুল সারেং, সহ সাংগঠনিক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান ও মহানগরের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ এর যৌথ পরিচালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রজব আহমদ। গীতা পাঠ করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য ঝলক আচার্য। সভার শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরাফাত রহমান কোকো ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি মরহুম সফিউল বারী বাবুর আত্মার মাগফিরাত কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমান বলেন, টিমের মতামতের ভিত্তিতে এবং আন্দোলন সংগ্রামে যারা মাঠে ছিল তাদেরকে দিয়েই সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়েছে। পুণ্যভূমি থেকে যে আন্দোলন গড়ে উঠে ইতিহাসের সাক্ষী তা কখনো বিফল হয়নি। সরকার বিরোধী আন্দোলন সিলেট থেকে শুরু হলে সেটাও বিফল হবে না। প্রধান বক্তার বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল বলেন, সরকার পতন ঘটাতে না পারলে আমরা কেউ নিরাপদ নয়। খালেদা জিয়াকে পরিপূর্ণ মুক্ত ও তারেক রহমানকে বীরের বেশে দেশে আনতে ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই। তিনি ইলিয়াস আলী সহ গুম হওয়া সকল নেতৃবৃন্দকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। যে কারো যদি কোনো মনে কষ্ট থাকে, কারো যদি কোনো মনে অভিমান থাকে, কারো যদি মনে রাগ থাকে, সে আমার ভাই, তাকে বুঝান, বুকে টেনে নেন, সামনে তাকে নিয়ে গিয়ে যান। আমি সিলেট জেলা এবং মহানগর স্বেচ্ছাসেবক দল এবং যে একটা ঐক্যের ভাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়েছে সেটাকে আরো সুদৃঢ় করতে চাই। যদি 2-4 জন বাইরে থাকে, অভিমানে থাকে, তাদেরকে বুকে টেনে নেন, তাদেরকে আগলে নেন। এক্ষেত্রে আপনার আমার প্রত্যেকের কিছু নৈতিক দায়িত্ব আছে, আমাদের কিছু কর্তব্য আছে। সেই দায়িত্ব কর্তব্য পালনে আমরা অবশ্যই ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করব। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদিল বলেছেন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশের অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। নিরক্ষরতা দূরীকরণ সহ বিভিন্ন ধরনের মানব সেবাধর্মী কর্মতৎপরতার মাধ্যমে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সদস্যবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটে বন্যা দুর্গত এলাকার নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে এ সংগঠন কাজ করছে। মঙ্গলবার সকাল 10টায় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ডিস্ট্রিক্ট 315B1 এর নবনির্বাচিত গভর্নর লায়ন শাহিনা রহমানের উদ্যোগে সিলেটের স্থানীয় লায়ন্স নেতৃবৃন্দদের তত্ত্বাবধানে ইমার্জেন্সি রিলিফ কমিটির ব্যবস্থাপনায় বন্যা কবলিত 3 থানার প্রায় 1000 দরিদ্র পরিবারের মাঝে খাদ্য বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। প্রধান বক্তার বক্তব্যে নবনির্বাচিত গভর্নর লায়ন শাহিনা রহমান বলেন, আমরা মানুষের সেবার জন্য কাজ করছি। সিলেটেও অনেক অসহায় বন্যা কবলিত এলাকার মানুষের মাঝে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় কাজ করে যাচ্ছে। আমরা লায়ন নেতৃবৃন্দ যতদিন বেঁচে থাকবেন ততদিন অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাবেন। লায়ন জুবায়ের আহমদ চৌধুরী MJF এর সভাপতিত্বে ও কো-চেয়ারম্যান ইমরান আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন PDG হেলেন নাসরিন, ক্যাবিনেট সেক্রেটারি ফরিদা ইয়াসমিন, লায়ন ক্যাবিনেট ট্রেজারার শফিকুল ইসলাম কনক, MJF
লায়ন শফিকুল আলম হীরা, প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শরীফ আলী খান, দ্বিতীয় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন লুৎফুর রহমান, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।